প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের নবম দশম ক্লাসে স্বাগত। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে আমি দ্বাদশ অধ্যায়ে আলোচনা করবো। দ্বাদশ অধ্যায়ে তোমরা জানো যে অর্থনৈতিক নির্দেশসমূহ আলোচনা করেছি পর্যায়ক্রমে। গত ক্লাস তোমরা দেখে থাকো, অবশ্যই বুঝতে পারবে। আলোচনা দীর্ঘায়িত করবো না, কারণ অনেকগুলো আলোচনা। আমরা এখন এখানে আলোচনা করবো উন্নত ও অনুন্নত রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ। তাহলে উন্নত রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কি আগে জানা দরকার। উন্নত রাষ্ট্র কি? যেসব দেশের অর্থনীতি উন্নত এবং অর্থাৎ উন্নয়ন যে হচ্ছে, সে উন্নয়নটার ধারাবাহিকতা অনেক দিন থাকে, অর্থাৎ উন্নয়ন হচ্ছে এবং এটা অনেকদিন ধরে চলছে, দীর্ঘস্থায়ী হয়, সেটা হচ্ছে উন্নত রাষ্ট্র। আর উন্নত রাষ্ট্রের জনগণের অন্তর্ভুক্ত হয় বেশি। আচ্ছা, এটা হচ্ছে উন্নত রাষ্ট্র। তো উন্নত রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কি, যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে উন্নত রাষ্ট্র? তার মধ্যে প্রথমে যেটা আছে, জীবনযাত্রার মান। অর্থাৎ উন্নত রাষ্ট্রে জীবনযাত্রার মান অনেক উন্নত। উন্নত রাষ্ট্রে দেখা যায় যে 2010 সালে যে একটা সমীক্ষা, সেখানে দেখা যায় তাদের মাধ্যমিক বার্ষিক গড় ছিল 40,000 লাখ ডলার থেকে 85,000 লাখ ডলার। ঠিক আছে? আচ্ছা, উন্নত রাষ্ট্রে বৈশিষ্ট্যগুলির ভিতরে রয়েছে শিল্পায়িত অর্থনীতি। শিল্পায়িত অর্থনীতি অর্থনীতির মূল যে উৎস, সেটি হচ্ছে শিল্পকেন্দ্রিক। এবং উন্নত রাষ্ট্রের শিল্পগুলা ভারী এবং মৌলিক শিল্পের প্রাধান্য বেশি, আর ক্ষুদ্র মাঝারি শিল্পের তেমন একটা অর্থনীতি লক্ষ্য করা যায় না। এই জন্য তাদের অর্থনীতি অত্যন্ত বলিষ্ঠ। তারপরে আছে আমাদের আলোচনা সঞ্চয় মূলধন গঠন, ও বিনিয়োগের উৎসাহ। অর্থাৎ তাদের জীবনযাত্রার মান উন্নত, অর্থাৎ তাদের মাধ্যমে আয় বেশি, এই জন্য সঞ্চয়ের পরিমাণ বেশি। আর সঞ্চয় বেশি হলে মূলধন গঠন ভালো হবে, আর মূলধন গঠন বেশি হলে তারা সহজেই বিনিয়োগ বেশি করতে পারে, আর এখানে তাদের অর্থনীতি অনেক উন্নত। তারপরে আছে উন্নত উৎপাদন পদ্ধতি। উন্নত উৎপাদন পদ্ধতি উন্নত উৎপাদন পদ্ধতি, অর্থাৎ তাদের উৎপাদন ক্ষেত্রে যন্ত্রপাতি, আধুনিক উন্নত যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। শিল্প ক্ষেত্রে ফলের উৎপাদন বহুগুণ বেড়ে যাচ্ছে, এবং যে অর্থনৈতিক কৃষি রয়েছে, কৃষি যে ক্ষেত্রগুলো রয়েছে, সেখানেও উন্নত যন্ত্রপাতি ব্যবহারের ফলে উৎপাদন বেশি হচ্ছে, যেটা তাদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য। তারপর আছে উন্নত আধুনিক কৃষি ব্যবস্থা। উন্নত আধুনিক কৃষি ব্যবস্থা, উন্নত ও আধুনিক কৃষি ব্যবস্থা, উন্নত আধুনিক কৃষি ব্যবস্থা। তাদের যে কৃষি যে ক্ষেত্র রয়েছে, সেটা অনেক উন্নত, সেখানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, উন্নত বীজ, উন্নত সেচ ব্যবহার হচ্ছে, এবং কৃষি ক্ষেত্রে যে অবকাঠামোগুলো রয়েছে, সার, সেচ, বীজ, এগুলো উন্নত মানের। এবার তারা উৎপাদনের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিকভাবে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। উন্নত আর্থসামাজিক ব্যবস্থা। উন্নত আর্থসামাজিক ব্যবস্থা। আর্থসামাজিক মানে হচ্ছে সামাজিক ব্যবস্থা, অর্থাৎ অর্থনৈতিক দুটি কাঠামো রয়েছে, একটা অর্থনৈতিক কাঠামো, একটা হচ্ছে সামাজিক। অর্থনৈতিক কাঠামোর উপরে রয়েছে যোগাযোগ, তারপরে আরো যে সেবা খাতগুলো রয়েছে এগুলো, আর সামাজিক খাতগুলো রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, এগুলো অনেক উন্নত করে তাদের উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। নিয়ন্ত্রিত জনসংখ্যা, উন্নত আধুনিক কৃষি ব্যবস্থা, নিয়ন্ত্রিত জনসংখ্যা, নিয়ন্ত্রিত জনসংখ্যা ও আধুনিক কৃষি ব্যবস্থা পেয়েছি। উন্নত মানব সম্পদ, নিয়ন্ত্রিত জনসংখ্যা,
উন্নত রাষ্ট্র জনগণ অত্যন্ত শিক্ষিত হওয়ার ফলে জনসংখ্যার হার অত্যন্ত অর্থাৎ তারা জনসংখ্যা বৃদ্ধিকে অত্যন্ত নিয়ন্ত্রণে রাখে, আর উপরে তারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। অনুকূল বৈদেশিক বাণিজ্য, অনুকূল বৈদেশিক বাণিজ্য বৈদেশিক বাণিজ্য অর্থাৎ তাদের যে বৈদেশিক বাণিজ্য রয়েছে সেটা অত্যন্ত অনুকূল, অর্থাৎ তাদের ক্যাপিটাল বেশি হওয়ার কারণে তারা সহজে ভালো প্রোডাক্ট প্রডিউস করতে পারে, উৎপাদন করতে পারে, এখানে তারা সরকারে বিভিন্ন রাষ্ট্রে তাদের বিজনেসটা প্রোডাকশন বেশি করতে পারে, স্প্রেড করতে পারে। 9 নম্বরে হচ্ছে আর এখানে তারা উন্নত রাষ্ট্রের উন্নত যেভাবে ব্যাপক নগরায়ন, ব্যাপক নগরায়ন ব্যাপক নগরায়ন অর্থাৎ নগরায়ন হচ্ছে শহরায়ন হচ্ছে, কারণ তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে মানুষ প্রবণায় শহরমুখী হচ্ছে এবং গ্রামগুলো শহরে পরিণত হচ্ছে আস্তে আস্তে। এই ব্যাপক নগরায়নের ফলে তারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। ঠিক আছে, আমাদের আলোচনা এটাকে আমরা উন্নত রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব অনুন্নত রাষ্ট্রের বৈশিষ্ট্য। অনুন্নত রাষ্ট্রের বৈশিষ্ট্য, ঠিক আছে, অর্থাৎ যে রাষ্ট্রগুলো জনসম্পদ অধিক এবং জনসম্পদকে কাজে লাগানোর মানসিকতা নেই এবং প্রচুর প্রাকৃতিক সম্পদ অব্যবহৃত হয়ে আছে, ব্যাপক বেকারত্ব, ব্যাপক দারিদ্রতা রয়েছে যেসব রাষ্ট্রে, সেগুলো হচ্ছে অনুন্নত রাষ্ট্র। তার অনুন্নত রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কি আমরা দেখতে আলোচনা করতে পারবো। নিম্ন মাথাপিছু আয়, নিম্ন মাথাপিছু আয়, নিম্ন মাথা পিছু পিছু আয়, অর্থাৎ নিম্ন মাথা পিছু আয় ও জীবনযাত্রার মান নিম্ন, ও জীবনযাত্রার মান নিম্ন, জীবনযাত্রার মান নিম্ন। অর্থাৎ আমরা দেখেছি যে উন্নত রাষ্ট্রে মাথা পিছু আয় 40,000 ডলার থেকে 85,000 বা 56,000 ডলার, কিন্তু যেসব অনুন্নত রাষ্ট্র তাদের মাথা পিছু আয় কোন কোন ক্ষেত্রে 200 মার্কিন ডলারের চাইতেও কম, অর্থাৎ এই কারণে তাদের জীবনযাত্রার মান নিম্ন। ঠিক আছে, এই কারণে অনুন্নত রাষ্ট্রে পরিণত হয়ে আছে। কৃষির উপর অত্যাধিক নির্ভরশীলতা, কৃষির উপর অত্যাধিক নির্ভরশীলতা, অর্থাৎ এইসব রাষ্ট্রগুলা কৃষির উপরে নির্ভরশীল, কৃষি ক্ষেত্রে তাদের অর্থনীতি পরিচালিত হয় কৃষিকে কেন্দ্র করে, নির্ভরশীলতা। ঠিক আছে, শিল্পে আমরা একটা অগ্রগতি লাভ করতে পারি, আর আমরা জানি যে উন্নত রাষ্ট্র করতে হলে অবশ্যই শিল্পে ব্যাপকভাবে অগ্রগতি লাভ করতে হবে, কারণ অনুন্নত রাষ্ট্রে তারা পরিণত হয়ে আছে। উন্নত কৃষি উৎপাদন, উন্নত কৃষি উৎপাদন, অনুন্নত কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থা। ঠিক আছে, অর্থাৎ কৃষি যে উৎপাদন হচ্ছে সেটা উন্নত, অর্থাৎ আধুনিক যন্ত্রপাতি সেখানে উপস্থিতি কম এবং যে কৃষি যে অবকাঠামো রয়েছে যেমন সার, বীজ, এগুলো তার উন্নত, অর্থাৎ সেখানে উন্নত যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে না, পাশাপাশি এগুলো ব্যবহার হচ্ছে না, এর ফলে তারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে আছে। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করবো ক্ষুদ্র ও অনুন্নত শিল্প খাত, ক্ষুদ্র ও অনুন্নত শিল্প খাত। অর্থাৎ শিল্প যে খাতগুলো রয়েছে তার ভিতরে বেশিরভাগই ক্ষুদ্র, মাত্রায় অত ছোট, বৃহৎ বা মৌলিক শিল্পগুলো এখানে অনুপস্থিত, এগুলো তারা উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারছে না। মূলধন গঠন, বিনিয়োগের অভাব, মূলধন গঠন আমরা জানি যে মূলধন গঠন এইসব রাষ্ট্রগুলো সঞ্চয় কম, আয় কম, সঞ্চয় কম, ফলে মূলধন গঠন কম, এর ফলে বিনিয়োগের অভাব রয়েছে, অর্থাৎ তাদের বিনিয়োগের যে ইনভেস্ট বিনিয়োগের অভাব সেটা মানুষের কাছে কম।
এরপরে তারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে আছে এবং ব্যাপক বেকারত্ব এবং বেকারত্বের হার মুস্তাতিল। ঠিক আছে, প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক যে সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদের সম্পদ ও জনগণের যে জনগণ রয়েছে, প্রাকৃতিক সম্পদ অর্থাৎ ন্যাচারাল যে সম্পদগুলো রিসোর্স, এগুলো তারা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না এবং জনগণও উন্নত মানের সাথে এগিয়ে আসছে না। এগুলো তারা উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে পাচ্ছে না। জনসংখ্যা বৃদ্ধির হার উচ্চ। জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার, জনসংখ্যা বৃদ্ধির হার উচ্চ, জনসংখ্যা বৃদ্ধির হার উচ্চ অর্থাৎ এইসব রাষ্ট্রে জনসংখ্যা বৃদ্ধির হার তত বেশি, এরপরে তারা সকল জনগণের মৌলিকাধিকার ভেঙে চলে যাচ্ছে। এরপরে তারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। দুর্বল আর্থসামাজিক কাঠামো, অর্থাৎ আমি এর আগে আলোচনা করেছি যে অর্থনৈতিক কাঠামোগুলা যোগাযোগ, যাতায়াত কাঠামো, দুর্বল আর্থসামাজিক কাঠামো। আর সামাজিক কাঠামোগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, এগুলো যোগাযোগ ব্যবস্থা উন্নত, শিক্ষা ক্ষেত্রে সুযোগ কম, সুস্বাস্থ্য নিশ্চিত করার যে প্রয়োজন উপকরণ সেগুলো অভাব। এরপর তারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে আছে। প্রতিকূল বৈদেশিক বাণিজ্য, প্রতিকূল বৈদেশিক বাণিজ্য অর্থাৎ আমরা জানছি যে তাদের প্রোডাক্ট যে উৎপাদনগুলো প্রকাশ করছে, যে প্রোডাক্টগুলো সেগুলোর গুণগত মান ভালো না, আর এই কারণে তারা বিশ্বের সাধারণ হতে পারছে না তাদের প্রোডাক্টকে। এই কারণে তারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে আছে। ঠিক আছে, তারপরে আছে আরো অনেক বৈদেশিক সাহায্য নির্ভরতা, উদ্যোগের ঝুঁকি গ্রহণের মানসিকতা অভাব। অর্থাৎ এই যে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ঝুঁকি রয়েছে, এগুলোর ক্ষেত্রে তারা সঠিকভাবে কমপ্লিট করতে পারছে না, এই কারণে তারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে আছে। তাহলে স্টুডেন্ট, তোমরা অবশ্যই এই যে পাঠগুলো আলোচনা করলাম, তোমরা এগুলো পড়ার পাশাপাশি আরো জিনিসগুলো করে দিকে বসায়। সেগুলো হচ্ছে উন্নত ও উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক। এখানে দুটো জিনিস লেখা হয়েছিল, আমি আলোচনা করতে পারলাম না, তোমরা অবশ্যই করে দিবে। আর অর্থনৈতিক সম্পর্কের বিষয় দুটি রয়েছে, বৈদেশিক বাণিজ্য সম্পর্ক ও বৈদেশিক ঋণ ও সহায়তা অনুদান, এগুলো করে দিবে। ঠিক আছে, তাহলে প্রমাণ পদে দেখো, প্রমাণ হচ্ছে যেটা পড়া অর্থাৎ দ্বাদশ অধ্যায় থেকে 15টি এসে তৈরি, 15টি এসকিউ তৈরি। ওকে, তোমরা যেখানে থাকো সুস্থ থাকো, নিজের পরিবারকে সুস্থ সেফ রাখো, নিজেও সেফ থাকো, আর শুভকামনায় থাকো, তোমরা ভালো থাকো। অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং হোমওয়ার্ক করবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।